হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। এর আগে আমরা অনেক বড় একটা ক্লাস করছি। 1 নম্বর ক্লাস ছিল, সেটা আমাদের প্রায় 1 ঘন্টা 21 মিনিটের ক্লাস ছিল, এবং সেই ক্লাসে আমরা এই চ্যাপ্টারের 3 ভাগের 2 ভাগ অলরেডি শেষ করে ফেলছি, আর 1 ভাগ আমাদের বাকি আছে। মানে আর মাত্র 3টা পৃষ্ঠা বাকি আছে। এই পার্ট 6 ও 7 থেকে শুরু করব আজকে আমরা। দেন এই যে লাহোর প্রস্তাব পর্যন্ত পড়ে ফেলবো। আমরা কিভাবে পড়তেছি? আমরা বইয়ের প্রত্যেকটা লাইন পড়তেছি, এবং প্রত্যেকটা লাইন থেকে যেই ইম্পর্টেন্টগুলো সেগুলো আমরা দাগায় ফেলতেছি। এবং বিগত বছর বৃত্তি পরীক্ষায়, তোমাদের জেএসসি পরীক্ষায় যেই এমসিকিউগুলো আসছে, সেই এমসিকিউগুলো আমরা দাগায় ফেলতেছি এবং ইনস্ট্যান্ট সাথে সাথে শেষ করে ফেলতেছি। এর মাধ্যমে তোমার কি হইতেছে? তোমার খালি ক্লাসটাই করা লাগতেছে, তোমার আর কিচ্ছু করা লাগবে না। তুমি ক্লাসটা করবা আর পরের দিন একটু রিভাইজ দিবা, আর কিচ্ছু তোমার করা লাগবে না। তোমার কষ্ট করে গাইড থেকে এমসিকিউ পড়া লাগবে না, তোমার কষ্ট করে গাইড থেকে শর্ট কোশ্চেন পড়া লাগবে না। কারণ আমি এই যে বইটা যেভাবে গোছায় দিতেছি, তুমি বইটাকেই সুন্দর করে পড়বা, তোমার গাইড থেকে কিছু পড়া লাগবে না, খালি একটু সৃজনশীল দেখা লাগবে। যদিও আমি সৃজনশীল দেখায় দিব, এবং ইম্পর্টেন্ট 4 থেকে 5টা করে সৃজনশীল আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দিয়ে দিব। ঠিক আছে? তোমার পরীক্ষার আগের দিন তুমি 4-5টা সৃজনশীল দেখে যাবা, মানে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। ধরো তোমার কয়টা, তোমার পরীক্ষা হবে 5টা কি 6টা চ্যাপ্টারের উপর, তো প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমি যদি 4টা করে সৃজনশীল দিয়ে দিই, তাহলে হচ্ছে 4-5 20, তুমি 20টা সৃজনশীল দেখলে তোমার ধরো যে কমন পড়ে যাবে। ঠিক আছে? তোমার কোনো কষ্টই করা লাগবে না। তোমার কাজ কি? মনোযোগ দিয়ে ক্লাসটাতে বসা, আর এই যে 2 কালারের দেখতেছো, হাইলাইটার দেখতেছো, এই 2 কালারের হাইলাইটার নিয়ে বসা। ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। আজকের ক্লাস আমাদের বেশি বড় হবে না। গত ক্লাসে 1 ঘন্টা 21 মিনিট হয়েছিল, আজকের ক্লাসে এত বড় হবে না। ঠিক আছে? আগে দেখি রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, বাংলার নবজাগরণ ও ব্রিটিশ বিরোধী আন্দোলন। আমি বারবার বলতেছি, এই ক্লাসটা করার আগে কাইন্ডলি আগের ক্লাসটা করে আসবা, এছাড়া কিন্তু তুমি এই চ্যাপ্টারের যে মূল থিম সেটাই বুঝতে পারবা না। ঠিক আছে? এই যে ইংরেজ কারা, এরপর হচ্ছে তোমার হচ্ছে ব্রিটিশ বলতে কি বোঝানো হচ্ছে, এগুলো কিন্তু গত ক্লাসে আমি বলে আসছি। ঠিক আছে? এই যে ঔপনিবেশ কি, এগুলো একটু কষ্ট করে আগের ক্লাসটা দেখে আসবা। এই চ্যাপ্টারের উপর আমরা মোট 3টা ক্লাস নিব। এটা আমাদের দ্বিতীয় ক্লাস, আর একটা ক্লাস হবে সৃজনশীল সলভ। ঠিক আছে? আর হচ্ছে অনুসরণী সলভ। ওকে, ইংরেজরা তাদের শাসন পাকাপোক্ত করার লক্ষ্যে দেশীয়দের মধ্য থেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত একটি অনুগত শ্রেণী তৈরি করতে মনোযোগ দেয়। মানে ইংরেজরা, আচ্ছা আমি এই যে লাইনটা যে পড়লাম, এই লাইনটার একটা সহজ উদাহরণ দিই। তোমরা ক্লাসে 8-এ পড়তেছো, তোমাদের বড় ভাই বোন আছে। ঠিক আছে? সে বড় ভাই বোনরা তোমাদেরকে দিয়ে কি অনেক কাজ কাম করায় না? যে হয় বলে একটু কাপড়টা ধুয়ে দাও, বা পানি এনে দাও, বা ওই বইটা ওইখান থেকে এনে দাও। বদলে কি করে? বদলে বলে যে একটা চকলেট দিব, বা একটা আইসক্রিম খাবো, এরকম বলে না? সেইমভাবে ইংরেজরা, তারা তাদের রাজত্ব বা তারা তাদের এই শাসন, তারা তাদের ক্ষমতাটাকে শক্তিশালীভাবে পাকাপোক্তভাবে ধরে রাখার জন্য এই দেশীয়দের মধ্যে, মানে এই ভারতবর্ষে যে মানুষগুলো ছিল, তাদেরকে চকলেট হিসেবে ইংরেজ শিক্ষায় শিক্ষিত করতে চাইছিল। ঠিক আছে? তার মানে তোমাকে দিছিলা তোমার বড় ভাই বোন চকলেট, আর আমাদের এই দেশিদেরকে কি দিছে? ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার একটা টোপ দিছে। ঠিক আছে? আচ্ছা, 1781 সালে ওয়ারেন হেস্টিংস, হ্যাঁ হেস্টিংস নাকি হেস্টিংস, ঠিক আছে, হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে। কি করছে দেখছো? ইংরেজরা কিন্তু খ্রিস্টান, কিন্তু তারা কি করছে? কলকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। কি কারণে জানো? ইংরেজরা কখনো নিজেদের বেনিফিট ছাড়া কোনো কাজ করে না। এই যে এইটা হচ্ছে সেই মাদ্রাসা, সেই যুগের, মানে এটা আঁকানো ছবি আর কি। হ্যাঁ, এখনো কলকাতায় এই মাদ্রাসা আছে, অনেক সুন্দর দেখতে। আচ্ছা, ইংরেজরা কখনো নিজেদের লাভ ছাড়া কোনো কাজ করে না। ঠিক আছে? তোমাদের ভিতরে অনেক ফ্রেন্ডরা আছে না, যে তুমি যদি তাকে দেখাও তাহলে কেন সে তোমাকে দেখাবে, এছাড়া দেখাবে না। সে যে তাকে তুমি যদি না দেখাও, সে তোমাকে দেখাবে না। ঠিক আছে? এইরকম হচ্ছে ইংরেজরা। তো ইংরেজরা যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, তার একটা কারণ আছে। কি কারণ জানো? এই যে এর একটি বাড়তি লক্ষ্য ছিল চাকরির সুযোগ সৃষ্টি করে রাজ্য হারানো ক্ষুব্ধ মুসলমানদেরকে সন্তুষ্ট করা। মানে ইংরেজরা তোমার হচ্ছে মুসলমানদের রাজ্যগুলো কেড়ে নিছিল।
ঠিক আছে? তো এখন ধরো তোমার বাসা তোমার বাড়ি কেউ যদি কেড়ে নেয় তোমার কাছ থেকে, তোমার কি তার উপর রাগ হবে না? তোমার কি তার উপর রাগ হবে না? তো এইরকম মুসলমানদেরও ইংরেজদের উপর রাগ উঠছিল, ঠিক আছে? বা ক্ষুব্ধ, ক্ষুব্ধ মানে কি, এখানে ক্ষুব্ধ লেখা আছে, ক্ষুব্ধ মানে হচ্ছে রাগ ছিল, ঠিক আছে? তো এই মুসলমানদেরকে সন্তুষ্ট করার জন্য তারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এর এই ধারাবাহিকতায় এখন শুধু কি মুসলমানদের জন্যই তৈরি করছে? না, হিন্দুদের জন্য তৈরি করছে। হিন্দুদের জন্য তৈরি করছে হচ্ছে 1791 সালে প্রতিষ্ঠা করে সংস্কৃত কলেজ। তার মানে মুসলমানদের জন্য কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠা করছে? 1781 সালে। আর সংস্কৃত কলেজ কবে তোমার হয়েছে প্রতিষ্ঠিত করছে? 81 সালের 10 বছর পরে, 91 সালে, ঠিক আছে? আচ্ছা, ইংরেজদের উদ্দেশ্য সাধনের পাশাপাশি আধুনিক শিক্ষার সংস্পর্শে এসে এসে স্থানীয় মানুষের মধ্যে নতুন চেতনা স্ফুরণ ঘটে। এখন এখানে একটা কাহিনী হয়ে গেছে। ইংরেজরা চাইছিল তাদের লাভের জন্য আমাদেরকে শিক্ষিত বানাইতে, বা এই ভারতবর্ষে মানুষদেরকে শিক্ষিত বানাইতে। এখন যখনই শিক্ষিত বানাইছে তখন আমরা কি করছি? শিক্ষিত হয়ে আমরা বুঝতে পারছি যে ইংরেজরা আমাদেরকে ঠকাইতেছে, তখন আমরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছি, ঠিক আছে? তো এই লাইনটা এখানে এইভাবে লিখছে যে ইংরেজদের উদ্দেশ্য সাধনের পাশাপাশি আধুনিক শিক্ষার সংস্পর্শে এসে স্থানীয় মানুষদের মধ্যে নতুন চেতনার স্ফুরণ ঘটে, ঠিক আছে? এই লাইনটার অর্থ বোঝা গেছে? বোঝা গেছে। বহুকালের প্রচলিত বিশ্বাস, সংস্কার, বিধান সম্পর্কে তাদের মনে সংশয় ও প্রশ্ন জাগে। হ্যাঁ, আচ্ছা, তোমরা তো এখন পড়াশোনা করতেছো, হ্যাঁ? তোমাদের মনে, তোমাকে আমি বললাম যে হচ্ছে 8-9 বছর বয়সে একটা মেয়েকে দিয়ে দেওয়া উচিত। তোমার কি এটা মনে হবে যে এটা সঠিক নাকি ভুল? তোমার অবশ্যই এটা ভুল মনে হবে। এরপরে তোমাকে আমি আরেকটা রুলসের কথা বললাম যে হচ্ছে ধরো দুইজন স্বামী স্ত্রী, তাদের স্বামী মারা গেল, হ্যাঁ? দুইজন স্বামী স্ত্রীর ভিতর থেকে স্বামী মারা গেল, এখন স্ত্রীকেও সাথে সাথে মেরে ফেলো। এইটা আমি যদি তোমাকে বলি, তুমি কি মানবা? মানবা না। কারণ তুমি একটা শিক্ষিত ছেলে, তোমার মাথায় সেই ব্রেন আছে, না এটা ঠিক হচ্ছে না, এটা ভুল। তো ইংরেজরা যখন আমাদেরকে এইভাবে শিক্ষিত বানাইলো, তখন আমাদের মনে হলো যে আসলেই তো এই যে সতীদাহ, বিধবা বিবাহ, এই মানে হচ্ছে বিধবাদেরকে বিবাহ দেওয়া যাবে না, এরপর হচ্ছে সতীদাহ, এগুলো তো ভুল। এই যে এটাই সংশয় ও প্রশ্ন জাগে, তখন মনের ভিতর প্রশ্ন জাগে, আদৌ কি আমরা এগুলো ঠিক করতেছি? ঠিক আছে? আচ্ছা, হিন্দু সমাজ থেকে সতীদাহের মতো কুপ্রথার বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হয় এবং বিধবা বিবাহের পক্ষে মত তৈরি হয়। বিধবাদেরকে বিবাহ দেওয়া হবে। আগে রুল ছিল যে যে নারী বিধবা হয়ে যাবে, মানে যার স্বামী মরে যাবে, তাকে আর বিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো এগুলোর পক্ষে মত তৈরি হলো। আচ্ছা, এদেশে এ সময় জ্ঞান চর্চায় সীমিত কিন্তু কার্যকর জোয়ার সৃষ্টি হয়। জ্ঞান চর্চার জায়গাটা ছিল খুবই কম। এখন তো দেখো যে প্রত্যেকটা গ্রামে গ্রামে স্কুল আছে, কলেজ আছে, কিন্তু আগে কিন্তু এমন ছিল না, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে থেকে একটা লাইন কি আসছে আমাদের? হ্যাঁ, একটা লাইন আমরা অলরেডি পড়ে ফেলছি, দেখো। এদেশে ইংরেজদের শিক্ষার বিস্তারের ফলে কি হলো? তাহলে কি হলো? বহুকালের বিশ্বাস সম্পর্কে জনমনে প্রশ্ন জাগলো। এই যে বহুকালের বিশ্বাস, সতীদাহ, এরপরে হচ্ছে বিধবা বিবাহ, এগুলোর বিপক্ষে মানুষের যে মনে হচ্ছে প্রশ্ন জাগে, ঠিক আছে? আচ্ছা, আর কোনোটা নাই। তার মানে এই যে এই লাইন থেকে যে এমসিকিউটা আসছে, এখন কি তুমি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এরপরে আসো, ইংরেজ মিশনারি স্যার উইলিয়াম কেরি খ্রিস্ট ধর্ম প্রচারে কর্মভূমিকা ছাড়াও নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন। আচ্ছা, ইংরেজ মিশনারি স্যার উইলিয়াম কেরি। আচ্ছা, মিশনারি বলতে কি বুঝছো? তোমরা যারা মিশন স্কুলে পড়ো, মানে হচ্ছে সেন্ট জোসেফ স্কুলে পড়ো, তোমরা জানো যে মিশনারি মানে কি, কিন্তু আরো অনেকেই জানে না মিশনারি মানে কি। মিশনারি মানে হচ্ছে একজন ধর্মযাজক, বা হচ্ছে ধরো আমি কি মুসলমান না? আমি মুসলমান, আমি যদি অন্য আরেকটা দেশে যাই, যে দেশে মুসলমানের সংখ্যা কম, আমি সেখানে যাই যদি আমার ধর্মটাকে প্রচার করি, হ্যাঁ, সেইটাকে বলতেছে খ্রিস্টানদের ভাষায় মিশনারি। মানে ধরো আমাদের এই বাংলাদেশে খ্রিস্টান কম তুলনামূলকভাবে, মুসলমান হিন্দুদের চেয়ে তুলনামূলকভাবে খ্রিস্টান কম। তো ধরো অন্য একটা খ্রিস্টান দেশ থেকে যদি একজন খ্রিস্টান এসে আমাদের দেশে খ্রিস্ট ধর্ম বা তাদের ধর্ম যদি প্রচার করে, তখন আমরা বলবো উনি হচ্ছে ইংরেজ মিশনারি, ঠিক আছে? ইংরেজ বলবো না, সরি, উনি হচ্ছে মিশনারি, ঠিক আছে? আচ্ছা, মিশনারির সংখ্যাটা বোঝা গেছে, অন্য দেশে গিয়ে নিজের ধর্ম প্রচার করেন যিনি।
উনি হচ্ছে মিশনারি, ঠিক আছে। আচ্ছা, এখানে কোন মিশনারির নাম দেওয়া আছে? উইলিয়াম ক্যারি। এই উইলিয়াম ক্যারিকে নিয়ে একটা এমসিকিউ আছে, আমরা দেখব। আচ্ছা, এই উইলিয়াম ক্যারি কি করছিল? ওই সময় কর্মভূমিকা ছাড়াও তার নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন। আচ্ছা, তিনি বাংলা ব্যাকরণ রচনা, মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্র প্রকাশ, স্কুল টেক্সট বুক বোর্ড গঠন সহ গুরুত্বপূর্ণ কাজের পথ প্রদর্শন করেছিলেন। এরই ধারাবাহিকতায় ইংরেজরা উচ্চ শিক্ষার জন্য সারা দেশে স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি কিছু কলেজও স্থাপন করেন। অবশেষে 1857 সালে উচ্চতর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠার লক্ষ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? এর আগে আমরা দেখে আসছি কলকাতায় মাদ্রাসা, তারপরে দেখে আসছি সংস্কৃত কলেজ, এখন দেখলাম আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়। 3টা প্রতিষ্ঠানের নাম আমরা এখানে পড়ছি। প্রথমটা ছিল কি? কলকাতা মাদ্রাসা। কবে প্রতিষ্ঠা হয়েছে? 1700 কত সালে? আমি তো ভুলে গেলাম। 1700 কই গেল? একই, আমি ভুলে গেছি। 1781 সালে। এরপরে সংস্কৃত কলেজ 10 বছর পরে 1791 সালে। আর 3 নম্বরটা আমরা বললাম কলকাতা বিশ্ববিদ্যালয়, সেটা কত? 1857 সালে। 3টা সাল মনে রাখা লাগবে আপনাকে, ঠিক আছে? 3টা সাল সুন্দর করে একসাথে লিখবেন একটা ছোট্ট কাগজে বা ওই শর্ট নোটে লিখে টেবিলে বা বইয়ে, যেখানে ইচ্ছা, বাথরুমের গেটে, রুমের গেটে, যেইখানে ইচ্ছা লাগায় রাখবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আসো। 1821 সালে ভারতের পশ্চিমবঙ্গে শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপনও বাংলার মানুষের মনকে মুক্ত করায় এবং জাগিয়ে তোলার ক্ষেত্রে আরেকটি পথ খুলে দেয়। আচ্ছা, এখানে মুদ্রণ যন্ত্র বলতে কি বুঝাইছে? মুদ্রণ যন্ত্র বলতে কি বুঝাইছে? আমরা যে বই পড়ি, যেমন এই যে একটা ডায়েরি, এরপরে হচ্ছে বই আছে, এটা কি? কোরআন শরীফ আছে। তো এই জিনিসগুলো যেই জায়গায়, যেই যন্ত্রের মাধ্যমে তৈরি করা হয়, এই বই খাতা এগুলো যেই যন্ত্রের মাধ্যমে তৈরি করা হয় তাকে বলা হচ্ছে মুদ্রণ যন্ত্র, ঠিক আছে? মুদ্রণ যন্ত্র। তো তৎকালীন ভারতবর্ষে সর্বপ্রথম মুদ্রণ যন্ত্র কোথায় স্থাপন হয়? পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। এটা নিয়ে অলরেডি এমসিকিউ আসছে। দেখো, ভারতবর্ষে প্রথম মুদ্রণ যন্ত্র কোথায় স্থাপিত হয়? শ্রীরামপুরে। দেখছ, কুষ্টিয়া বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, ঠিক আছে? ওকে, তার মানে এখন বলছে কি, এই মুদ্রণ যন্ত্র স্থাপনও বাংলার মানুষের মনকে মুক্ত করা ও জাগিয়ে তোলার ক্ষেত্রে আরেকটি পথ খুলে দিয়েছে। মানে সোজা কথা হয়েছে, মুদ্রণ যন্ত্রের মাধ্যমে বই খাতা এগুলো তৈরি হবে এবং এই বই খাতার পড়ার মাধ্যমে কি হবে? আমাদের মনটা মুক্ত হবে বা আমাদের পড়াশোনা, আমাদের জ্ঞান আরো বৃদ্ধি হবে, ঠিক আছে? এটাই বলছে। এর ফলে বই পুস্তক ছেপে জ্ঞান চর্চাকে শিক্ষিত সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া ও স্থায়িত্ব দেওয়ার পথ সুগম হয়। বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে জনমত সৃষ্টিতে এগিয়ে আসে অনেকে, ঠিক আছে? এবার আসো, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারে হাত দেন। আচ্ছা, সমাজ সংস্কারে হাত দেন, ঠিক আছে? ডিরোজিও, বিদ্যাসাগর প্রমুখ অবাধে মুক্ত মননে জ্ঞান চর্চার ধারা তৈরি করেন। বাংলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী আধুনিক জ্ঞান চর্চার এই ধারা যুক্ত করতে নওয়াব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী প্রমুখদের অবদান রয়েছে। আবার বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন, রবীন্দ্রনাথে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে। বাংলা সাহিত্যের মীর মোশাররফ ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম প্রমুখদেরও অবদান রয়েছে। আচ্ছা, এখানে অনেকের নাম দিছে, তোমার এত নাম মানে হচ্ছে কে কি করছে সেটা না জানলেও চলবে, কিন্তু কয়েকজনের নাম তোমার একটু মনে রাখা লাগবে যাদের এই বাংলার জন্য অনেক অবদান রয়েছে। যেমন একজনের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এরপরে ডিরোজিও তোমার কঠিন লাগতে পারে মুখস্থ করতে, নওয়াব আব্দুল লতিফ, এরপর হচ্ছে আমির আলী, রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন, বঙ্কিমচন্দ্র, এরপরে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, মীর মোশাররফ হোসেন। এই কয়েকটা নাম তুমি কি করবা? তুমি এখন এই কয়েকটা নাম একটু কষ্ট করে 20 বার পড়বা, ক্লাসটাকে পজ করবা, 20 বার পড়বা, প্রত্যেকটা নাম 20 বার করে পড়বা। তোমার মুখস্থ করা লাগবে না, আমি তোমাকে মুখস্থ করতে বলতেছি না, তুমি প্রত্যেকটা নাম 20 বার করে জাস্ট খালি পড়বা, ঠিক আছে? আচ্ছা, 20 বার করে পড়ার পরে ভুলে যাবা, আর মনে রাখার দরকার নাই, ঠিক আছে? সমস্যা নেই।
আচ্ছা, এরপরে আসো, বাঙালির এই নবজাগরণ কলকাতা মহানগরীতে ঘটলেও এর পরোক্ষ প্রভাব সারা বাংলাতে ছড়িয়ে পড়েছে। মানে এই যে সতীদাহ প্রবাহ, কি বলতেছি, সতীদাহ, তারপরে হচ্ছে বিধবা বিবাহ, এই জিনিসগুলো, এই কুসংস্কারগুলো যে শুধুমাত্র কলকাতাতে স্কুল প্রতিষ্ঠা হয়েছে বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে এর জন্য কলকাতার মানুষজন শিক্ষিত হয়েছে, এর জন্য শুধুমাত্র তারাই এটার বিষয়ে সচেতন হয়েছে এমন না। এই কলকাতা যখন সচেতন হয়েছে তখন আস্তে আস্তে পুরো বাংলা সচেতন হওয়া শুরু হয়েছে, পুরো বাংলার মানুষজন সচেতন হওয়া শুরু হয়েছে এই বিষয়গুলোতে। ঠিক আছে, আচ্ছা, এখন এখান থেকে কিছু কোশ্চেন আছে, ব্রিটিশ শাসনামলে নারী সমাজ পিছিয়ে পড়েছিল কি কারণে? নারী সমাজ পিছিয়ে পড়েছিল কি কারণে? এই সামাজিক কুসংস্কার বা অনুশাসনের কারণে। সামাজিক কুসংস্কার বা অনুশাসনের কারণে। এই যে কিছু কুসংস্কার আমরা বললাম, সতীদাহ, বিধবাদেরকে দ্বিতীয়বার আর বিয়ে দেওয়া যাবে না, এগুলোই তো সামাজিক অনুশাসন বা কুসংস্কার। ঠিক আছে, ওকে। ইংরেজরা কিভাবে অনুগত শ্রেণী তৈরি করেছিল? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে। এটা বহু আগের কোশ্চেন, 2016 সালে আসছিল, এরপরে আর আসেন। আচ্ছা, উইলিয়াম কেরি প্রতিষ্ঠা করেন নিচের কোনটি? মুদ্রণ যন্ত্র, কলকাতা মাদ্রাসা, সংস্কৃত কলেজ। কিন্তু আমরা এখানে কি দেখেছি? উইলিয়াম কেরি তোমার হচ্ছে এই যে মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করছিল, সংবাদপত্র প্রতিষ্ঠা করছিল। হ্যাঁ, তার মানে উইলিয়াম কেরি কি করছে এখানে? কি? মুদ্রণ যন্ত্র। ঠিক আছে, মুসলিম লীগের এই কোশ্চেনটা এখনো নাই, এই পৃষ্ঠাতে আছে। আচ্ছা, এরপরে এখানে আর কি বাকি থাকলো? আমাদের আরেকটা লাইন বাকি আছে। ঔপনিবেশিক শাসনামলে আধুনিক শিক্ষা ও জাগরণের আরেকটি দিক হলো দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী চেতনা বিকাশ। এটা মনে রাখা দরকার নেই। সেই সাথে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকারবোধের উন্মেষণ করতে থাকে। এই লাইনটা মনে রাখা লাগবে। এই যে আমরা শিক্ষিত হইলাম, শিক্ষিত হওয়ার পরে আস্তে আস্তে আমাদের মনে হলো না, আমরা কেন আরেকজনের অধীনে থাকবো, আমরা কেন ইংরেজ শাসনের অধীনে থাকবো, আমাদেরকে স্বাধীন হওয়া লাগবে। এই স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষাটা কোথা থেকে আসলো? এই কলকাতা মাদ্রাসা, কলকাতা কলেজ, সংস্কৃত কলেজ, এইখান থেকে আস্তে আস্তে যখন শিক্ষার প্রসার হলো, আরও তো আছে মুদ্রণ যন্ত্র, বই, খাতা, এগুলো যখন আস্তে আস্তে প্রকাশিত হওয়া শুরু হলো, তখন মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধের উন্মেষণ ঘটতে থাকে। ঠিক আছে, আচ্ছা, এই টপিক শেষ। এবার আসো, ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ আন্দোলন এখন শুরু হইলো ব্রিটিশদের বিরুদ্ধে। এই যে আমি বললাম আমরা কেন ব্রিটিশদের অধীনে থাকবো, এখন শুরু করবো আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন। ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলন নতুন মাত্রা পায় 1905 সালে বঙ্গভঙ্গ পরিকল্পনার ফলে। তাহলে তুমি আমাকে বলো তো, বঙ্গভঙ্গ পরিকল্পনা কবে করা হলো? 1905 সালে। এটা কিন্তু এমসিকিউতে আছে, একটু পরে তুমি দেখতে পাবা। বঙ্গভঙ্গ পরিকল্পনা কবে করা হলো? 1905 সালে। এখন কথা হয়েছে, তুমি আমাকে কোশ্চেন করবা, ভাইয়া বঙ্গভঙ্গ কি? বঙ্গভঙ্গ কি? বঙ্গ মানে বলতেছে হচ্ছে বাংলা, বাংলা। ঠিক আছে, আর ভঙ্গ মানে বলতেছে হচ্ছে ভাঙ্গা, ভাঙ্গা বা আলাদা করা, একই কথা। তার মানে বঙ্গভঙ্গ হচ্ছে ওই সময় আমাদের এই বাংলাটাকে তারা ভাঙতে চাইছিল বা দুই ভাগ করতে চাইছিল। তার মানে বাংলাটাকে দুই ভাগ করতে চাইছিল বলতে আমি এক্স্যাক্টলি কি বুঝাইতে চাইতেছি? মানে এই যত বাঙালি যে অঞ্চলে বসবাস করত, বাঙালিরা যে অঞ্চলে বসবাস করত, সেই অঞ্চলটাকে তারা দুই ভাগ করতে চাইছিল। কি কারণ? একটু পরে দেখতে পাবা। পড়ি আগে আমরা। যদিও ইংরেজ শাসকরা এটিকে প্রশাসনিক পুনর্বিন্যাস ও জনকল্যাণের উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করেছিল, এ সময় বাংলার সীমানা ছিল অনেক বড়। ওই সময় বাঙালিরা যে অঞ্চলে বসবাস করত সেই বাংলার সীমানা ছিল অনেক বড়। পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে ছিল বৃহৎ বাংলা। এই যে কয়টা জায়গার নাম বলছে? পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা, এই পুরাটা নিয়ে ছিল হচ্ছে অনেক বড় বাংলা। ঠিক আছে, বৃহৎ একটা বাংলা ছিল। তাই কলকাতা কেন্দ্রিক ইংরেজ শাসকদের পক্ষে দূরবর্তী অঞ্চল, মানে কলকাতা থেকে দূরের অঞ্চলগুলো যেগুলো আছে, সেই সব জায়গায় তারা সুশাসন বা তারা তাদের শাসনটাকে ভালো মতো প্রতিষ্ঠা করতে পারতেছিল না। এই কারণে তারা প্ল্যান করলো যে আমরা বাংলাটাকে দুই ভাগ করে আমরা দায়িত্ব অর্পণ করে রাখবো। এর মাধ্যমে আমরা এই পুরো বাংলাটাকে শোষণ করব বা শাসন করব। ঠিক আছে, আচ্ছা। এই কারণে
পূর্ব বাংলা, বিহার ও উড়িষ্যার উন্নয়ন সম্ভব হয়নি। পূর্ব বাংলা, বিহার ও উড়িষ্যার উন্নয়ন সম্ভব হয়নি কেন? কারণ এগুলো কলকাতা থেকে দূরে ছিল, তারা সুশাসন প্রতিষ্ঠা করতে পারে নাই। আচ্ছা, ইংরেজ ভাইসরস, ইংরেজ ভাইস, তোমার এতগুলো কিছু মনে রাখবে না, ইংরেজ ভাইস লর্ড কার্জন 1903 সালে প্রস্তাব রাখেন যে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাকে 2 ভাগে ভাগ করব। আমরা বাংলাকে 2 ভাগে ভাগ করব, এই কথাটা, প্রস্তাবটা কে দেন? লর্ড কার্জন। এই যে এইখানে দেখো লর্ড কার্জন বাবাজিকে নিয়ে একটা কোশ্চেন আসছে। ব্রিটিশ ভারতে প্রথম ভাইস রয় কে ছিল? প্রথম ভাইস রয় কে ছিলেন? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। ইংরেজ ভাই, দাঁড়াও, এখানে মনে হয় ইনফরমেশনে ভুল আছে একটু, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, উনি প্রথম ভাইস রয় ছিলেন, ঠিক আছে। কে? লর্ড ক্যানিং প্রথম ছিলেন, কিন্তু এই লর্ড কার্জনও ছিল, কিন্তু লর্ড কার্জন প্রথম ছিল না, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, এই এমসিকিউটা যশোর বোর্ডে আসছে 2019 সালে। আচ্ছা, উনি প্রস্তাব রাখছে বাংলাকে 2 ভাগ করার। আচ্ছা, ঢাকাকে রাজধানী করে, মানে যে 2টা ভাগ করবে, যে 2টা প্রদেশ বানাবে, ভাগ করবে বলতে প্রদেশ বানাবে, সেই প্রদেশগুলোর কি আবার রাজধানীর প্রয়োজন হবে না? প্রদেশগুলো প্রায় দেশের মতো, ঠিক আছে। আচ্ছা, তার মানে তখন তারা ঢাকাকে রাজধানী করে নতুন আরেকটা প্রদেশ করবে এবং আরেকটা আরেকটা প্রদেশ আলাদা করবে, ঠিক আছে। আমি আবার বলি, কথাগুলো হয়তো বা ক্লিয়ার বুঝতে পারো নাই। তারা, এই লর্ড কার্জন কি করছে? বাংলাকে 2 ভাগে ভাগ করার প্রস্তাব দিছে, মানে হচ্ছে 2টা প্রদেশ বানানোর প্রস্তাব দিছে। একটা প্রদেশের রাজধানী হবে হচ্ছে ঢাকা, এবং সেই প্রদেশের নাম দিবে হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম, এবং একজন লেফটেন্যান্ট গভর্নর সেই এই প্রদেশে শাসন করবেন, ঠিক আছে। আচ্ছা, শেষ। এই ঢাকা নিয়ে কিন্তু এমসিকিউ আছে, একটু পরে আসবে। যুক্তি থাকলেও বস্তুতে এর মধ্যে দিয়ে বাংলা ক্রমবর্ধন ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বিভক্ত করাই মূল উদ্দেশ্য ছিল। মানে এই যে তারা বাংলাকে 2 ভাগ করতে চাইছে, তারা বলছে যে আমরা তো পুরোটা শাসন করতে পারতেছি না, সব জায়গায় সুশাসন প্রতিষ্ঠা করতে পারতেছি না, যার কারণে কলকাতা থেকে দূরের দিকে যারা আছে তারা সুবিধা বঞ্চিত হচ্ছে, তাদের উন্নয়ন করা সম্ভব হচ্ছে না, এই কারণে আমরা বাংলাকে 2 ভাগ করতে চাই, তারা এইটা বলছিল। কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে তারা বাংলাকে 2 ভাগ করতে চায় কারণ তাদের বিরুদ্ধে যাতে আমরা একসাথে হয়ে আন্দোলন না করতে পারি, এবং তারা আরও কূটকৌশল চালছিল, ঠিক আছে। বাংলাকে ভাগ করার মধ্য দিয়ে ইংরেজ শাসকরা বাংলার হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে ভাঙ্গন ধরাতে চেয়েছিল, ঠিক আছে। ভাঙ্গন ধরাতে চেয়েছিল মানে ভাঙ্গন ধরায়ও ফেলছিল, ঠিক আছে। আচ্ছা, এই যে এমসিকিউ চলে আসছে। বঙ্গভঙ্গ কার্যকর করার ক্ষেত্রে ব্রিটিশদের প্রধান উদ্দেশ্য কি ছিল? 2 সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা। চট্টগ্রাম বোর্ড 2018 সালে আসছে, ঠিক আছে। ওকে, এরপরে আসো। কারণ পূর্ব বাংলার বেশিরভাগ মানুষই মুসলমান ছিল ওই সময়। পূর্ব বাংলার মানে এই যে ঢাকাকে রাজধানী করে যে প্রদেশ করবে, আমরাই তো পূর্ব বাংলা, তাই না? তো আমাদের বেশিরভাগ মানুষই মুসলমান ছিল, তাই মুসলমান নেতারা ভেবেছিল নতুন প্রদেশ হলে আমাদের উন্নতি হবে, কিন্তু শিক্ষিত হিন্দু নেতারা বঙ্গভঙ্গের বিরোধিতা করে। এই কারণে 2 সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের বড় নেতাদের অধিকাংশ ছিলেন হিন্দু সম্প্রদায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের বড় নেতাদের অধিকাংশ ছিল কি? হিন্দু সম্প্রদায়। তারা মুসলমান নেতাদের সাথে পরামর্শ না করে বঙ্গভঙ্গের বিরোধিতা করে, মানে তারা বাংলাকে ভাঙতে দিতে চায় না। ভারতীয় কংগ্রেস হচ্ছে একটা রাজনৈতিক দল, ঠিক আছে। কংগ্রেস কি? একটা রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল এই বঙ্গভঙ্গের বিরোধিতা করছে, কিন্তু পূর্ব বাংলার মুসলমানরা চাইছে এটা, কারণ আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হইতেছি। এই কারণে তখন করছে কি, তারা দেখছে যে হচ্ছে একটা রাজনৈতিক সংগঠনের প্রয়োজন এই কংগ্রেসের মতো। তখন 1906 সালে ঢাকায় মুসলিম লীগ নামে মুসলমানদের একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। তাহলে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম লীগ? 1906 সালে। এটার এমসিকিউ কিন্তু আছে। 1906 সালে যে মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। বরিশাল বোর্ড 2017 সালে আসছে। বুঝছেন? বুঝিয়েছেন আশা করি। তার মানে 1906 সালে মুসলিম লীগ নামে একটা রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক। ইংরেজদের অভিসন্ধি অনেকটা সফল হয়। 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার পর থেকে 2 সম্প্রদায়ের মধ্যে স্পষ্ট দ্বন্দ্ব শুরু হয় এবং বঙ্গভঙ্গ কার্যকর করা থেকে শাসকদের বিরত করার জন্য বাঙালি হিন্দু নেতারা একের পর এক চাপ প্রয়োগ করতে থাকে। প্রকৃতপক্ষে 1905 এর বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ
ব্রিটিশদের ভাগ করো, শাসন করো নীতির অন্যতম বহিঃপ্রকাশ। তোমার এই লাইন থেকে এমসিকিউ আসবে, তোমার এই লাইন থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে? এটাই তো দেখাইলাম, এটা দেখা আসছি, এটা আবার এখানে আসছে কেমন? আচ্ছা, শেষ। এই লাইনটা থেকে কিন্তু এমসিকিউ এবং হচ্ছে খ নাম্বার আসবে, খ নাম্বার, সৃজনশীলের খ নাম্বার, ঠিক আছে? আচ্ছা, স্বাধিকার আন্দোলন। বাঙালিরা বিনা প্রতিবাদে ইংরেজ শাসকদের কখনোই মেনে নেয়নি। গোটা ইংরেজ শাসনামল জুড়ে বাংলা ও ভারতের নানা প্রতিরোধ আন্দোলন হয়। এখন কথা হয়েছে, ইংরেজরা যখন আমাদেরকে শাসন করছিল তখন আমরা কি কি বিদ্রোহ করছি, সেই বিদ্রোহগুলোর নাম এখন আমরা পড়ব। এর মধ্যে এই বিদ্রোহগুলোর কি কি নাম আছে? ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ, এছাড়া হচ্ছে তিতুমিরের নেতৃত্বে কৃষক বিদ্রোহ, হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন, এরপর হচ্ছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ 1857 সালে হয়। 1857 সালে আরেকটা কি ছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রাম। তার মানে ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রামের নাম কি আসবে কিন্তু এটা, ঠিক আছে? দীর্ঘ সময় ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ, সামাজিক সাংস্কৃতিক বঞ্চনা, নির্যাতন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সর্বোপরি ভারতীয় সৈন্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ এই বিদ্রোহের প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে। বাঙালি সিপাহী মঙ্গল পাণ্ডে ও হাবিলদার রজব আলী এই বিদ্রোহের নেতৃত্ব দেন। তার মানে সিপাহী বিদ্রোহ বা সিপাহীদের বিদ্রোহ, সোজা বাংলা কথা হচ্ছে সিপাহী বিদ্রোহ বলতে কি বুঝাইতেছে? সিপাহী বলতে বোঝাইতেছে আমাদের বাংলাদেশে যেরকম সেনাবাহিনী আছে না, আর্মি আছে না, তো ওই সময় এরকম ছিল হচ্ছে সিপাহী, বাংলার সিপাহী ছিল। তো এই সিপাহীরা বিদ্রোহ করছিল ব্রিটিশদের বিরুদ্ধে। তো এই সিপাহী বিদ্রোহের মূল নেতৃত্ব দিয়েছিল কে? মঙ্গল পাণ্ডে ও হাবিলদার রজব আলী, ঠিক আছে? সিপাহীদের এই বিদ্রোহ ভারতবর্ষে অন্যান্য অঞ্চলকে স্বাধীন চেতা মানে এই বিদ্রোহের মধ্যে অন্যান্য অঞ্চল যারা আছে, ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের যারা রাজারা ছিল বা শাসকরা ছিল, তারা ওইটাতে যোগ দেয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মহারাষ্ট্রের তাতিয়া টোপি, এরকম কয়েকজন আছে, এগুলো মনে রাখা লাগবে না। দিল্লির বাদশাহ বাহাদুর শাহ জাফরও এদের সমর্থন জানিয়েছিলেন। আচ্ছা, এরপরে আসো, বঙ্গভঙ্গ কার্যকর করা হয় কত সালে? আমি বলছি এমসিকিউটা আসবে কত সালে? 1905 সালে। এরপরে কত সালে ব্রিটিশরা বাংলাকে দ্বিখণ্ড করার পরিকল্পনা করে? 1853 সালে তারা এই পরিকল্পনা, এক সেকেন্ড, ব্রিটিশরা বাংলাকে দ্বিখণ্ড করার পরিকল্পনা করে। দেখো, আমি এই জিনিসটা ইনফরমেশনটা আমি শিওর হয়ে আসলাম, এখানে ভুল দেওয়া, ঠিক আছে? ভুল দেওয়া, ভুল। এখানে অ্যান্সারটা হবে হয়েছে হচ্ছে 1905 সালে। পরিকল্পনাও গ্রহণ করে 1905 সালে এবং কার্যকরও করে 1905 সালে, ঠিক আছে? বঙ্গভঙ্গ কার্যকর হলে কোন বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে? হিন্দু আর মুসলমানদের দ্বন্দ্ব। ভারতবর্ষের শেষ মোগল সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। কতবার আসছে দেখছো এমসিকিউটা? কিন্তু এই জিনিসটাই এখানে লেখা, দিল্লির বাহাদুর শাহ জাফরও এদের সমর্থন জানান, কিন্তু এখানে এই জিনিসটা লেখা নাই যে শাহ জাফর ছিলেন হচ্ছে শেষ মোগল সম্রাট, এই জিনিসটা লেখা নাই এখানে, ঠিক আছে? এবং এটা কতবার আসছে? রাজশাহী বোর্ড 18 সাল, সিলেট বোর্ড 15 সাল, কুমিল্লা বোর্ড নাকি কুষ্টিয়া বোর্ড, দেখছো এই এমসিকিউটা তার মানে কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, অবাধে মুক্ত মননে জ্ঞান চর্চার ধারা তৈরি করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, এরপরে আসো, 1905 সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে গোটা বাংলায় নানা আন্দোলন হয়। এর মধ্যে স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, স্বরাজ ও সশস্ত্র আন্দোলন। এসব আন্দোলনের প্রেক্ষিতে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। আচ্ছা, এখানে কি হলো? 1905 সালে বাংলাকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনাও নেওয়া হইলো, কার্যকরও করা হইলো, কিন্তু এই বিভিন্ন আন্দোলন হইলো পরে তারপরে 1911 সালে 6 বছর পরে যায় এই বঙ্গবন্ধুটাকে বাংলাকে ভাঙ্গা থেকে থামানো হয়, ঠিক আছে? আচ্ছা, তার মানে কত সালে? 1911 সালে। স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে বিলেতি পণ্য ও শিক্ষা বর্জন, দেশীয় পণ্য ব্যবহার ও শিক্ষার প্রচলনের মতো নানাবিধ কর্মসূচি নেওয়া হয়। এর ফলে দেশে অধিকাংশ মানুষের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে এবং তারা ঐক্যবদ্ধ হয়। শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে গড়ে ওঠে সশস্ত্র বিপ্লবী আন্দোলন, গড়ে ওঠে যুগান্তর ও অনুশীলন সমিতির মতো বিপ্লবী সংগঠন। সশস্ত্র এই বিপ্লবী তৎপরতা 1930 এর দশক পর্যন্ত টিকেছিল। বিপ্লবীদের মধ্যে রয়েছেন ক্ষুদিরাম, বাঘাযতীন, তারপর হচ্ছে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, তারপর হচ্ছে ওয়াদ্দেদার প্রমুখ, এবং তারা প্রত্যেকেই দেশের জন্য আত্মাহুতি বা হচ্ছে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, ঠিক আছে? প্রীতিলতা ছিলেন একজন মহিলা,
এবং তিনি ছিলেন এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ মহিলা শহীদ, প্রথম নারী শহীদ। শহীদ মানে কি, মারা গেছে বা হয়েছে এই আন্দোলনের ভিতরে ব্রিটিশদের হাতে মারা গিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা। পাশাপাশি বাংলা সহ ভারতব্যাপী জাতীয় পর্যায়ে চলছিল নানা নিয়মতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলন। এর মধ্যে উল্লেখযোগ্য অনেকগুলো আন্দোলন এখানে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, শেষ, এতটুকু অংশ শেষ আমাদের। এগুলো এই অংশটুকু নিজেরা পড়ে নিতে পারো, সমস্যা নেই। এইবার আসো লাহোর প্রস্তাব কি, পাকিস্তান প্রতিষ্ঠা কি। এইখান থেকে কিন্তু তোমার হয়েছে সৃজনশীলের খ নাম্বারে আসবে যে লাহোর প্রস্তাব বলতে তুমি কি বুঝো। লাহোর প্রস্তাব বলতে তুমি কি বুঝো? আচ্ছা, 1940 সালে লাহোর কি, বর্তমান পাকিস্তানের ভিতরে লাহোরটা পড়ছে। পাকিস্তানের যত সম্ভব রাজধানী হয়েছে লাহোর। ঠিক আছে, আমাদের রাজধানী যেরকম ঢাকা, পাকিস্তানের ওরকম হচ্ছে লাহোর। তো লাহোরে শেরেবাংলা একে ফজলুল হক একজন মানুষ, তিনি কি করছে, লাহোরে একটি প্রস্তাব উত্থাপন করছে। কি, এই প্রস্তাবে ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকাগুলোকে নিয়ে রাষ্ট্রসমূহ গঠনের কথা বলেছিল। মানে লাহোরে কি করছিল, লাহোর অঞ্চলে ওই সময় বেশিরভাগ মুসলমান, পাকিস্তানে কি বেশিরভাগ মুসলমান না? তো এই পাকিস্তান সহকারে এই বাংলাকে, এই পূর্ব বাংলাকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করার বা একটা দেশ গঠন করার তোমার হচ্ছে দিছিল, প্রস্তাব দিছিল কে, শেরে বাংলা একে ফজলুল হক। কবে দিছিল? 1940 সালে। এবং এটাকে কি বলা হয়, লাহোর প্রস্তাব। এই প্রস্তাব এদেশের মানুষ ব্যাপকভাবে সমর্থন করে। পরবর্তীতে লাহোর প্রস্তাব সংশোধিত হয়। পরবর্তীতে লাহোর প্রস্তাব নামটা সংশোধিত হচ্ছে পাকিস্তান প্রস্তাব। মাঝে মধ্যে আমারও কথা বেঁধে যায়, আমিও অবাক হয়ে যাই, কি ব্যাপার, আমার মুখ দিয়ে কথা বের হইতেছে না কেন? আচ্ছা, পরবর্তী সময়ে লাহোর প্রস্তাব সংশোধন করে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা, যার ভিত্তিতে 1947 সালে ভারতবর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়। আচ্ছা, তার মানে লাহোর প্রস্তাব কি জিনিস? লাহোর প্রস্তাব হচ্ছে 1940 সালে, তোমাকে আমি সহজ ভাষায় বলতেছি, 1940 সালে লাহোরে শেরে বাংলা একে ফজলুল হক একটা কি করে, প্রস্তাব উত্থাপন করে। এবং সেই প্রস্তাবে কি বলা হয় যে হচ্ছে ভারতের যত মুসলমান আছে এবং মুসলমানরা যে অঞ্চলে বেশি আছে সেই অঞ্চল মিলা একটা রাষ্ট্র গঠন করার কথা বলা হয়েছিল। হ্যাঁ, তো পরে এই লাহোর প্রস্তাব এই জিনিসটাকে জাস্ট সংশোধন করে পাকিস্তান প্রস্তাব করা হয়। ঠিক আছে, যার ভিত্তিতে 1947 সালে ভারতবর্ষ ভাগ হয়ে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়। এতটুকু লিখে দিলেই লাহোর প্রস্তাব সম্পর্কে তোমার বলা শেষ। আচ্ছা, সেই সাথে সাথে অবসান ঘটে প্রায় 200 বছরের ইংরেজ শাসনের। ভারত বিভক্তির সাথে সাথে বাংলাকেও দুই ভাগে ভাগ করা হয়। ভারত বিভক্তি যখন হয়ে গেল, এই যে ভারত আর পাকিস্তান দুই ভাগ হয়ে গেল, তখন কি করা হলো, তখন বাংলাকেও দুই ভাগ করা হলো। কিছু অংশ এই যে বর্তমান ভারতের ভিতরে আছে, যেমন কলকাতার মানুষজন কিন্তু বাংলায় কথা বলে, আমরা যেমন বাংলায় কথা বলি, কলকাতার মানুষজন কিন্তু বাংলায় কথা বলে। তো এই ভারত বিভক্তির সাথে সাথে বাংলাকেও দুই ভাগে ভাগ করা হয়। মুসলমান সংখ্যাগরিষ্ঠ আমরা এই যে বাংলাদেশ, এই বাংলার ভিতরে মানে এখন মনোযোগ অনেকক্ষণ মরা শুনতেছে, তো তোমাদের মনোযোগ নিয়ে আমি বুঝছি, মনোযোগ দাও। এই যে বাংলার ভিতরে তোমার এই যে কলকাতা অঞ্চলটা না, এই কলকাতা অঞ্চলে হিন্দুরা বেশি বসবাস করত, এবং আমাদের এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে মুসলমানরা বেশি বসবাস করত। ঠিক আছে, এই মুসলমান সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই মুসলমানকে, এই পূর্ব বাংলাকে পাকিস্তানের সাথে যুক্ত করে দেওয়া হয়। এই যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলাকে পাকিস্তানের সাথে যুক্ত করে দেওয়া হয়, আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিম বাংলাকে বা ওই কলকাতা অঞ্চলকে ভারতের সাথে যুক্ত করে দেওয়া হয়। এভাবে বাংলাকে ভাগ করাকে কংগ্রেস ও মুসলিম লীগের হিন্দু ও মুসলমান নেতারা কেউই মেনে নিছিল না। শরৎ বসু ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী চেষ্টা করেছিলেন অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার, কিন্তু সে প্রচেষ্টা সফল হয়নি। ব্রিটিশ অধীনতা থেকে মুক্তি পেলেও তা পূর্ব বাংলার জনগণের প্রকৃত স্বাধীনতা হয়ে উঠতে পারে নাই। এর জন্য আমরা আবার মুক্তিযুদ্ধ করেছিলাম। এর মাধ্যমেই আচ্ছা, একটা আছে, সবুজ সংঘ নামে একটি প্রতিষ্ঠানের প্রধান 12 জন ব্যক্তিকে প্রতিষ্ঠানটি চালানোর নিয়ম নীতি তৈরি করার জন্য নিয়োগ দিয়ে বলেন পরবর্তী প্রতিষ্ঠানের সদস্যদের ভোটে এরা নির্বাচিত হবে। আচ্ছা, 59টি ব্রিটিশ প্রবর্তিত কোন বিষয়ের কথা বলা হয়েছে? এখানে হচ্ছে বঙ্গীয় আইনসভার বিষয়ে কথা বলা হয়েছে। এই জিনিসটা তোমাদের বইয়ে ওইভাবে ক্লিয়ার করে দেওয়া নাই, কিন্তু যেহেতু সৃজনশীলটা রিসেন্ট টাইমে আসছে, 19 সালে আসছে, এই কারণে আমি এমসিকিউটা এই কারণে আমি দেখাই দিতেছি। ঠিক আছে, এটা আসতে পারে। উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য হচ্ছে ধীরে ধীরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের রূপ নেওয়া,
এরপর হচ্ছে ব্রিটিশ শাসনের অবসানে ভূমিকা রাখে এবং বাংলা থেকে সমগ্র ভারতে তোমার হচ্ছে প্রচলিত হয়। এখানে অ্যান্সার হবে 1 ও 3। ঠিক আছে, এর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলছি, থিওরি এবং এমসিকিউ, এবং সৃজনশীল বাকি আছে। সেই সৃজনশীলগুলো আমরা নেক্সট ক্লাসে আর একটা ক্লাসের মধ্যে শেষ করে ফেলবো। আচ্ছা বলো তো, এই ক্লাসটা করে কি তোমাদের উপকার হয়েছে? আশা করি উপকার হয়েছে, আশা করি উপকার হয়েছে, অনেক উপকার হওয়ার কথা। কারণ এই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভয়েই পড়বে না, এত এত এমসিকিউ, এত এত সৃজনশীল। তো তোমরা যদি এইভাবে প্রত্যেকটা বিশ্ব পরিচয়ের প্রত্যেকটা চ্যাপ্টার যদি এইভাবে শেষ করতে চাও, তাহলে তোমরা আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারো। ঠিক আছে, এখানে শুধুমাত্র বিশ্ব পরিচয় পড়ানো হবে এমন না, বিজ্ঞান, বিশ্ব পরিচয় ও আইসিটি 3টা সাবজেক্টে একদম বইয়ের লাইন বাই লাইন, পাই টু পাই সব পড়া দেওয়া হবে। যত এমসিকিউ, যত শর্ট কোশ্চেন, যত সৃজনশীল সব পড়া দেওয়া হবে। মাত্র একবার তুমি যদি আমাকে 699 টাকা দাও, তাহলে তুমি এই কোর্সে ভর্তি হতে পারবা। ঠিক আছে, মাত্র একবার, তোমাকে বারবার টাকা দেওয়া লাগবে না। এবং আমরা কোন টার্গেট করে পড়তেছি, এই যে তোমাদের ডিসেম্বর মাসে দেখবে বৃত্তি পরীক্ষা হবে, এই বৃত্তি পরীক্ষাকে টার্গেট করে আমরা পড়তেছি। এই কোর্স থেকে তোমরা বিজ্ঞান আর বিশ্ব পরিচয় যদি শেষ করতে পারো, তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য আর কোনো টেনশন করা লাগবে না। ঠিক আছে, দেখো গত বছর আমার এই বিজ্ঞান ও বিশ্ব পরিচয় কোর্স গত বছরও ছিল 2025 সালে। তো দেখো অনেকেই বৃত্তি পাইছে। ঠিক আছে, তারা সবাই আমাকে জানাইছিল, জানাইছিল, এমনকি পুরো মতিঝিল থানায় 2য় স্থানও অধিকার করছিল। এই যে, ঠিক আছে। তো তোমরা যদি এইভাবে যদি পড়তে চাও বা বিশ্ব পরিচয় বিজ্ঞান একদম সহজ করে ফেলতে চাও, মাত্র 699 টাকাতে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। ঠিক আছে, তো আমরা আমাদের আজকের কাজ এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।